আজকে আমরা পড়ব চ্যাপ্টার 5 এর জুরিসডিকশন অ্যান্ড প্রসিডিওর সেকশন 25 থেকে 28A। সেকশন 25 এ বলছে পার্মানেন্ট অ্যালিমনি অ্যান্ড মেনটেনেন্স এনি কোর্ট এক্সারসাইজিং jurisdiction under this act may at the time of passing any decree or at any time subsequent thereto on applications made to it for the purpose by either the wife or the husband as the case may be order that the respondent shall pay to the applicant for her or his maintenance and support such gross sum or such monthly or periodically sum for a term not existing the life of the applicant as having regard to the respondent owns income and other property. If any, the income and other property of the applicant, the conduct of the parties and other circumstances of the case. It may seem to the court to be just and any such payment may be secured in necessary by a charge on the immovable property or the respondent. কি বলছে, কোর্টের ক্ষমতা যখন কোনো ডিক্রি, ডিভোর্স, জুডিশিয়াল সেপারেশনস, অ্যানালমেন্ট ইত্যাদি পাশ করা হয় অথবা তারপরেও স্বামী বা স্ত্রী যেই হন না কেন আবেদন করতে পারেন স্থায়ী ভরণ পোষণ মানে পার্মানেন্ট অ্যালিমনির জন্য, আদালত তখন রেসপন্ডেন্টকে নির্দেশ দিতে পারে এককালীন অর্থাৎ লামসাম মানে কমপ্লিটলি একটা ভরণ পোষণ অথবা মাসিক বা নির্দিষ্ট সময় অন্তর ভাতা মানে পিরিয়ডিক্যাল সাম আবেদনকারীর জীবদ্দশার জন্য সর্বোচ্চ পর্যন্ত। তাহলে আদালত সিদ্ধান্ত নেবেন বিবেচনা করে, এক, রেসপন্ডেন্টের আয় ও সম্পত্তি কতটা আছে, দুই, অ্যাপ্লিকেন্ট এর আয় ও সম্পত্তি মানে হাজব্যান্ড আর ওয়াইফের দুজনারই সম্পত্তি দেখবে, তিন, দুই পক্ষের আচরণ মানে কন্ডাক্ট অফ দ্য পার্টিস দুজনারই কি ব্যবহার রয়েছে, কে কাকে ক্রুয়েলটি করেছে বা কে কাকে অ্যাডাল্ট্রি করেছে, আর চার, মামলার অন্যান্য পরিস্থিতি মানে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এইসব দেখে যদি প্রয়োজন হয় আদালত এই অর্থ প্রদানের নিরাপত্তা দিতে পারে রেসপন্ডেন্টের অবস্থার উপর আর সম্পত্তির উপর চার্জ বসিয়ে। ঠিক আছে, তাহলে সহজ ভাষায় বলি, যেরকম আমরা আগেই ভিডিওতে পড়ে নিয়েছি সেকশন 24, যেখানে ছিল মামলা চলাকালীন মানে যখন কেসটা চলছে তখন যে একটা ভরণ পোষণ থাকে, ধরো একটা কেস 2 বছর দিয়ে চলছে, তা 2 বছর তো আর বউকে এমনি ফেলে রাখবে না, তখনও সেই মামলা চলাকালীনও ডিভোর্সের টাইমেও মানে ভরণ পোষণ দিতে হয়। আর সেকশন 5 বলছে যখন মামলা শেষ মানে যখন ফাইনাল অর্ডার দেবে তারপরে মানে 2 বছর যে কেস চলেছে সেইটাও একটা টাকা পাবে সেকশন 24 অনুযায়ী, আর সেকশন 25 অনুযায়ী মানে যখন মামলা শেষ হয়ে যাবে তখনও একটা পার্মানেন্ট বা কেসটা শেষ হয়ে যাওয়ার পর সে মাসিকভাবে পেমেন্ট নেবে নাকি একেবারে অ্যালিমনি নিয়ে নেবে সেটা ডিসিশন নেওয়া হয়। উদাহরণ, স্ত্রী ডিভোর্স পেয়েছে এবং তার কোনো আয় নেই, তাহলে আদালত স্বামীকে নির্দেশ দিতে পারে যে প্রতি মাসে 15,000 জীবনভর দিতে হবে মানে যতদিন ওয়াইফ বেঁচে আছে, অথবা এককালীন 20 লক্ষ টাকা দিতে হবে। এবার দেখা যাচ্ছে যে 2 বছর পর্যন্ত একটা অর্ডার ছিল যে প্রত্যেক মাসে 10,000 করে দিচ্ছিল স্বামী তার স্ত্রীকে। এবার যেই দিন ফাইনাল ডিভোর্স হয়ে যাচ্ছে, যেই দিন জাজমেন্ট পাস হবে সেই দিন দেখা যাচ্ছে যে কোর্ট বলল যে সারা জীবনের জন্য তোমাকে 15,000 করে প্রত্যেক মাসে দিয়ে যেতে হবে যতদিন স্ত্রী বেঁচে আছে। এবার স্ত্রী বলল যে না আমি একেবারেই টাকা নিয়ে নেবো। এবার তখন এটাও হতে পারে যে পুরো 20 লক্ষ টাকা একেবারে দিয়ে পুরো আর লেনদেন আর কোনো ব্যাপার ঝামেলা কিচ্ছু থাকবে না, সেটা ডিপেন্ড করে পার্টির উপরে। দিয়ে বলছে স্বামী জুডিশিয়াল সেপারেশন পেয়েছে কিন্তু স্ত্রী ধনী, ঠিক আছে, এখানে কিন্তু ডিভোর্স হচ্ছে না, এখানে জুডিশিয়াল সেপারেশন হচ্ছে, তাহলে স্বামী বেকার। আদালত তাহলে স্ত্রীকে নির্দেশ দিতে পারে যে পরে স্বামীকে মাসিক ভরণ পোষণ দিতে। এবার এখানে কি মূল উদ্দেশ্য হচ্ছে, কেন এরকম বলে, যাতে কোনো পক্ষ বিচ্ছেদের পর আর্থিক কষ্টে জীবন না কাটায় এবং সামাজিক ও আর্থিক ভারসাম্য বজায় থাকে। দিয়ে বলছে ইফ দ্য কোর্ট ইজ স্যাটিসফাইড দ্যাট দেয়ার ইজ আ চেঞ্জ ইন দ্য সার্কামস্ট্যান্স অফ আইদার পার্টি অ্যাট এনি টাইম আফটার ইট হ্যাজ মেড অ্যান অর্ডার আন্ডার সাবসেকশন 1 ইট মে অ্যাট দ্য ইনস্ট্যান্ট অফ আইদার পার্টি ভ্যারি, মডিফাই অর রিজাইন্ড এনি সাচ অর্ডার ইন সাচ ম্যানার অ্যাজ দ্য কোর্ট মে ডিম জাস্ট। তাহলে মূল
বক্তব্য কি, যদি আদালত বুঝতে পারে যে পক্ষদ্বয়ের মধ্যেও কারো পরিস্থিতির পরিবর্তন হয়েছে, সার্কামস্ট্যান্স হ্যাভ চেঞ্জড, যেমন আয় কমে গেছে, চাকরি চলে গেছে, আয় বেড়ে গেছে, পুনর্বিবাহ হয়েছে, স্বাস্থ্যজনিত সমস্যা ইত্যাদি, তাহলে আদালতে যে কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে পূর্বে দেওয়া স্থায়ী ভরণ পোষণের আদেশ পরিবর্তন মানে ভ্যারি করতে পারে, সংশোধন মানে মডিফাই করতে পারে, বাতিলও করে দিতে পারে। তাহলে সহজ ভাষা বলে আদালতের দেওয়া ভরণ পোষণ চিরস্থায়ী নয়। মানে আদালত যখন একটা অর্ডার দিয়ে দিচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু একদম পার্মানেন্ট না। যদি পরে এরকম পরিস্থিতি বদলে যায় তাহলে আদালত সেই অনুযায়ী অর্থের পরিমাণ বাড়াতেও পারে বা কমাতেও পারে, এমনকি পুরোপুরিভাবে বাতিল করে দিতে পারে। উদাহরণ দেখা যাচ্ছে ডিভোর্সের সময় স্ত্রীকে মাসিক 20,000 ভরণ পোষণ দেওয়া হয়েছিল, পরে স্ত্রী চাকরি পেয়ে গেছে, তাহলে এখন ওর আয় হচ্ছে 70,000, তাহলে কি ও আর 20,000 মানে নেবে তো সবাই, তাহলে কি ওর আর ওই 20,000 ডিপেন্ড করবে না। তখন আদালত বলবে যে রেসপন্ডেন্ট স্বামী সে আবেদন করবে কোর্টের কাছে যে দেখুন আমার বউ চাকরি পেয়ে গেছে 70,000 টাকার, তাহলে কোর্ট তখন ভেবে চিনতে সেই যে ভরণ পোষণ আছে সেটা কমিয়েও দিতে পারে বা বাতিলও করে দিতে পারে, কারণ বউ তো এখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, বউ নিজেই 70,000 কামাচ্ছে। দুই বলছে স্বামী মেনটেনেন্স পাচ্ছিলেন স্ত্রী থেকে, ঠিক আছে, মানে এখানে উল্টো। এবার দেখা যাচ্ছে হঠাৎ স্বামীর ব্যবসা খুব ভালো চলতে লাগলো এবং অনেক বড় লোক হয়ে গেল, তাহলে আদালত স্ত্রীকে দেওয়া যে মেনটেনেন্সের আদেশ দিয়েছিল সেটা বাতিল করে দিতে পারে। এবার তিনি বলছে ভরণ পোষণ নিচ্ছিলেন স্বামী, কিন্তু সে ভরণ পোষণ নিতে নিতে সে আবার বিয়ে করে নিল, তাহলে যখনই সে বিয়ে করে অন্য লোকের বউ হয়ে তার ঘরে চলে যাচ্ছে, তার মানে সেই নতুন যে হাজবেন্ড তার দায়িত্ব তার বউকে লালন পালন করা, এখানে তার পুরনো স্বামীর আর কোনো গল্প থাকবে না। তো এখানেও কিন্তু ভরণ পোষণের যে আদেশ সেটা বাতিল হয়ে যাবে। তিনি বলছে ইফ দ্য কোর্ট ইজ স্যাটিসফাইড দ্যাট দ্য পার্টি ইন হুজ ফেভার অ্যান অর্ডার হ্যাজ বিন মেড under these sections has remarried, or if such party is the wife that she has not remained chaste, or if such party is the husband that he has had sexual intercourse with any woman outside wedlock, it may at the instance of the other party vary, modify or rescind any such order in such manner as the court may deem just। তাহলে মূল বক্তব্য কি, আদালত যদি সন্তুষ্ট হয় যে পক্ষের পক্ষে ভরণ পোষণ আদেশ হয়েছিল সে পুনর্বিবাহ করেছে, অথবা যদি স্ত্রী হন তবে তিনি অশুদ্ধ মানে আনচেস্ট থেকেছেন, অর্থাৎ অনৈতিক সম্পর্ক মানে অ্যাডাল্ট্রি করেছেন, যদি স্বামী হন তবে তিনি বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক মানে অন্য কারোর সাথে সেক্স রিলেশনে জড়িয়ে গেছে, এই ক্ষেত্রে আদালত অপর পক্ষের আবেদনের ভিত্তিতে পূর্বে দেওয়া ভরণ পোষণ আদেশকে পরিবর্তন করতে পারে, সংশোধন করতে পারে, আবার বাতিলও করে দিতে পারে। এবার সহজ ভাষায় বলি যে ভরণ পোষণ আচরণের শর্ত সাপেক্ষে যদি ভরণ পোষণ প্রাপ্ত ব্যক্তি পুনর্বিবাহ করেন বা অনৈতিক অবৈধ সম্পর্কে যুক্ত হন তবে আদালত ভরণ পোষণ বন্ধ করে দিতে পারে। এবার সেম উদাহরণ, স্ত্রীকে আদালত 15,000 মাসিক ভরণ পোষণ দিচ্ছিল, স্ত্রী আবার বিয়ে করে নিল, তাহলে এটা টোটালি বাতিল হয়ে যাবে। এবার দেখা যাচ্ছে যে স্ত্রী ভরণ পোষণ পাচ্ছেন কিন্তু প্রমাণ হলো যে তিনি অন্য কারোর সাথে রিলেশনে চলে গেছে, তাহলে এখানে বন্ধ হয়ে যাবে। স্বামী মেনটেনেন্স পাচ্ছিলেন কিন্তু প্রমাণ হলো যে তিনি অন্য নারীর সঙ্গে বিবাহ করে নিয়েছে বা কোনো সেক্সুয়াল রিলেশনে জড়িয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু বাতিল হয়ে যাবে। আচ্ছা, এখানে হয়তো তোমাদের অনেকেরই মনে হতে পারে যে প্রমাণ কি করে হচ্ছে বা কোর্ট এই কথাগুলো জানছেও বা কি করে যে স্বামী বা স্ত্রী কেউ আগে গিয়ে বিয়ে করে নিয়েছে বা কারোর সাথে অ্যাডাল্ট্রি করছে। এখানে কি হয়, যখনই একটা জুডিশিয়াল সেপারেশনের কেস ফাইল হয় তখন কোর্ট একটা নির্দিষ্ট টাইম দেয় দুজনকে আলাদা আলাদা থাকার জন্য। এবার সেখানে কি হয় যে যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনাই মন থেকে চায় যে না আমরা আর একসাথে থাকতে পাচ্ছি না, তো তারা কি করে যে এটাও চায় যে আমাকে যাতে তাকে বেশি টাকা যাতে ভরণ পোষণ না দিতে হয়, কারণ কোর্ট তো চাবে বেশি থেকে বেশি টাকা মানে ভরণ পোষণ দিক। আর যে কেস ফাইল করছে, ঠিক আছে, মানে যে ভিকটিম মানে ধরো স্ত্রী কেস ফাইল করছে, তাহলে সেও এখনকার দিনে সেও
কেউ চায় যে না স্বামী যা টাকা কামাচ্ছে তার 70% আমি মেনটেনেন্সে নিয়ে নেবো, এরকমও হয়। তো এই ক্ষেত্রে কি হয় যে হাজব্যান্ড দেখা যাচ্ছে ওয়াইফের নিয়ে পুরো একদম রিসার্চ করে ফেসবুক থেকে এই থেকে ওর থেকে সে কোন হোটেলে যাচ্ছে বা সে কি ইনকাম করছে বা সে কত টাকা এখন বিজনেস করছে এই সব খুঁজে বার করে যখন জুডিশিয়াল সেপারেশন কেস চলে সেই টাইমে অ্যাজ আ এভিডেন্স এই সব এক একটা স্ক্রিনশট ডকুমেন্ট এইগুলো কোর্টে কিন্তু পেশ হয় যাতে তাকে বেশি টাকা মেনটেনেন্স না দিতে হয়। এই কেসগুলো শুধুমাত্র সেই সব কেসে হয় যেখানে একতরফা হাজব্যান্ড ডিভোর্স দিতে যাচ্ছে বা ওয়াইফ ডিভোর্স দিতে চাচ্ছে বা কাউকে ফাঁসাতে চাচ্ছে, কিন্তু যেখানে কিন্তু মিউচুয়াল ডিভোর্স হয় সেখানে কিন্তু এই ধরনের জিনিসগুলো হয় না। তারা নিজেরাই মেন্টালি প্রিপেয়ার থাকে যে হ্যাঁ ঠিক আছে একবারে তুমি টাকা নিয়ে নাও বা মাসিক তুমি সারা জীবন টাকা নিয়ে নাও, কিন্তু ডিভোর্স নিয়ে নেয়, তারা সুন্দরভাবে ভালোভাবে ডিভোর্স নিয়ে নেয়। কিন্তু এই যে প্রমাণ হয় যে সে পরে কারোর সাথে গেছে কিনা বা তারপরেও সে আর কারোর সাথে রিলেশনে জড়াচ্ছে কিনা বা সে বেশি টাকা ইনকাম করছে কিনা, এইগুলো কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ফ্যামিলি বা তারা নিজেরাই এই রিসার্চগুলো করে কোর্টকে অ্যাজ আ প্রুফ এভিডেন্স দেয় যাতে কোর্ট কম থেকে কম টাকা ওদেরকে অর্ডার করতে পারে মেনটেনেন্সের জন্য। সেকশন 26 কাস্টাডি অফ চিলড্রেন। ইন এনি প্রসিডিং আন্ডার দিস অ্যাক্ট দ্য কোর্ট মে ফ্রম টাইম টু টাইম পাস such interim orders and make such provisions in the decree as it may deem just and proper with respect to the custody, maintenance and education of minor children constantly with their wishes wherever possible, and may after the decree upon applications by petitions for the purpose make from time to time all such orders and provisions with respect to the custody, maintenance and education of such children as might have been made by such decree or interim orders in case the proceedings or obtaining such decree were still pending, and the court may also from time to time revoke, suspend or vary any such orders and provisions previously made। যে কোনো মামলার সময় বা পরবর্তীতে আদালত কিন্তু এটা দেখবে যে তার কাস্টাডি কার কাছে দেওয়া হবে, মেনটেনেন্সকে নেবে এবং এডুকেশনের ভারকে নেবে সম্পর্কিত মানে অন্তর্বর্তীকালীন মানে ইন্ট্রিম আদেশে বা চূড়ান্ত ডিক্রির অংশ হিসাবে ব্যবস্থা নিতে পারে। কেমন? আদালত সবসময় চেষ্টা করবে যেখানে সম্ভব অপ্রাপ্ত বয়স্ক সন্তানের ইচ্ছা ও উইশেস অফ মাইনর চিলড্রেন বিবেচনা করতে। ডিক্রি হওয়ার পরেও যদি কোনো পক্ষ আবেদন করে আদালতে যে নতুন আদেশ দিতে পারে, পুরনো আদেশ পরিবর্তন এবং সংশোধনও করতে পারে, সাসপেন্ড করতে পারে বা বাতিলও করতে পারে। কি বলছে? বিবাহ বিচ্ছেদ, বিচার বিচ্ছিন্নতা ও অন্যান্য কোনো পারিবারিক মামলার সময় আদালতের হাতে শিশুর কল্যাণের সংক্রান্ত পূর্ণ ক্ষমতা থাকে, মানে ফাইনাল ডিসিশন জাজেরই হবে। শিশুর মঙ্গলের জন্য যেটা সঠিক মনে হয় আদালত কিন্তু সেটাই করবে। মামলার সময় দেওয়া কাস্টাডি, মেনটেনেন্স এবং অ্যাডাপ্টেশন সংক্রান্ত আদেশ পরেও কিন্তু পরিবর্তন করা যায়। উদাহরণ ধরো বিবাহ বিচ্ছেদের সময় আদালত সন্তানের কাস্টাডি মায়ের কাছে দিল, বাবাকে মাসিক 10,000 খরচে দেওয়ার আদেশ দিল, এটা কিন্তু শুধু বাচ্চার জন্য, মায়ের জন্য না। পরে পরিস্থিতি বদলালো, যেমন মা অসুস্থ হয়ে গেল, তখন কিন্তু আদালত কাস্টাডি আবার বাবার কাছে দিতে পারে। এবার হচ্ছে যে সন্তানের ইচ্ছা অনুযায়ী আদালত সিদ্ধান্ত নিতে পারে, ঠিক আছে? যেমন কোনো শিশু 7 বছরের একটা শিশু হয়তো স্পষ্টভাবে বলছে যে না আমি মায়ের সাথে থাকতে চাই, তখন কিন্তু কোর্ট তাকে মায়ের সাথেই রাখবে। তারপরে হচ্ছে যে শিশুর শিক্ষা খরচের জন্য আলাদা ভরণ পোষণ নির্ধারণও করতে আদালত কিন্তু সক্ষম। মানে যখন মারা হয় না যে মারা নিজেদের জন্য মেনটেনেন্স চাচ্ছে, বলছে যে আমার জন্য 15,000 দিতে হবে, বাচ্চার জন্য 10,000 দিতে হবে, কিন্তু তখন কিন্তু টোটাল 25,000 হয়ে যাচ্ছে। কোর্ট এরকম সেপারেটলি মানে অর্ডার দেয়। নেক্সট, প্রোভাইডেড দ্যাট দ্য অ্যাপ্লিকেশনস উইথ রেসপেক্ট টু দ্য মেনটেনেন্স অ্যান্ড এডুকেশনস অফ দ্য মাইনর চিলড্রেন পেন্ডিং দ্য প্রসিডিংস ফর অবটেনিং such a decree shall as far as possible be disposed of within 60 days from the date of service of
নোটিস অন দ্য রেসপন্ডেন্ট। এবার দেখা যাচ্ছে যে কোনো কেস চলছে, ঠিক আছে, এবার সেই টাইমে কোনো একটা বাচ্চার স্কুলে ভর্তি করার টাইম রয়েছে, এবার কেস তো চলে, দীর্ঘদিন ধরে চলে। এবার যে অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে, সে ধরো কোর্টকে একটা অ্যাপ্লিকেশন দিল যে আমার বাচ্চার এই মাসে, মার্চ মাসে বা এপ্রিল মাসে আমাকে অ্যাডমিশন করাতেই হবে, আমার ঠিক এতটা টাকা লাগবে, 20,000 মতন টাকা লাগবে ওর অ্যাডমিশনের জন্য। এবার আমরা যেরকম সবাই জানি যে কেসের ডেটের ওপরে ডেট নিতে থাকে, এক একটা ডেট 2-3 মাস 6 মাস পরে, কিন্তু এই সব ধরনের যে অ্যাপ্লিকেশন, এই ক্ষেত্রে কোর্টকে একদম 60 দিনের মধ্যে একটা অর্ডার দিতেই হবে রেসপন্ডেন্টের খিলাফে যে এই টাকাটা তোমাকে এই 60 দিনের মধ্যে জোগাড় করে বাচ্চার জন্য দিতে হবে, যাতে এই কেস খামারির মধ্যে বাচ্চার শিক্ষা যেন স্টপ না হয়ে যায়। কি বলছে, মামলা চলাকালীন সময়ে যদি শিশুদের মাসিক খরচ, মেনটেনেন্স বা শিক্ষা সংক্রান্ত খরচ নিয়ে আবেদন হয়, আদালত দেরি করবে না, সর্বোচ্চ 2 মাসের মধ্যে এই আবেদন নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এর উদ্দেশ্য হলো যে শিশু কল্যাণ দ্রুত পদক্ষেপ নেওয়া। নেক্সট হচ্ছে 27, সেকশন 27, ডিসপোজাল অফ প্রপার্টি ইন এনি প্রসিডিংস আন্ডার দিস অ্যাক্ট, দ্য কোর্ট মে মেক such provisions in the decree as it deems just and proper with respect to any property presented at or about the time of marriage which may belong jointly to both the husband and the wife। কি বলছে, যখন আদালত কোনো মামলা প্রসিডিংস যেমন বিবাহ, বিচ্ছেদ, বিচ্ছিন্নতা ইত্যাদি নিষ্পত্তি করে, তখন সেই রকম ডিগ্রির মধ্যে আদালতের ক্ষমতা আছে যে কোনো সম্পত্তি মানে প্রপার্টি নিয়ে সিদ্ধান্ত নিতে, বা বিয়ের সময় বা বিয়ের আশেপাশের সময়ে দেওয়া হয়েছিল, এবং যা স্বামী স্ত্রীর যৌথ সম্পত্তি মানে জয়েন্টলি ওন্ড, যেগুলো হোল্ড করছে ওরা। তাহলে কি বলছে যে বিয়ের সময় বা বিয়ের অনুষ্ঠানের উপহার মানে গিফট, আসবাবপত্র, অলংকার, গৃহস্থলী সামগ্রী ইত্যাদি যদি দেওয়া হয় এবং তা স্বামী স্ত্রী দুজনেরই হচ্ছে জয়েন্ট সম্পত্তি, তাহলে আদালত সিদ্ধান্ত নেবে এই সম্পত্তি কাকে দেওয়া হবে, কিভাবে ভাগ করা হবে। ধরো ডিভোর্স হয়ে গেছে, ঠিক আছে, এবার ডিভোর্স হয়ে গেছে, এবার তো জিনিস ভাগ বাটোরাও হবে যে কে কোনটা নেবে, কে কার দখলে রাখবে। এবার দেখা যাচ্ছে বিয়েতে শুধু গয়নাঘাটি তো পায় না, অনেক জিনিস পায়, খাট, পালং, আলমারি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সবকিছু পায়। তো সেইগুলো কিভাবে ভাগ হবে, তো সেইগুলো কোর্ট দেখবে যে কে কোনটা দিয়েছিল, কে কোনটা কিনেছিল, মানে কার ফ্যামিলির তরফ থেকে কেনা হয়েছে, ঠিক আছে। এখানে ওই মামাতো, পিসিতো, ফুবুরা এরা আসবে না, এখানে আসবে যে হাজবেন্ডের দিক থেকে কে কতটা জিনিস কিনেছে আর ওয়াইফের দিক থেকে কে কতটা জিনিস নিয়েছে আর কে কতটা কাকে গিফট দিয়েছে। সেই সব যদি প্রমাণ হয়ে যায়, তাহলে হাজবেন্ডের দিক থেকে হাজবেন্ডের ফ্যামিলিরা যত যা গিফট কিনেছে সেটা ছেলের দিক থেকে যাবে, আর যেগুলো মেয়ের দিক থেকে কিনেছে সেগুলো মেয়ের দিকে দেওয়া হবে, ঠিক আছে। এবার প্র্যাকটিক্যাল উদাহরণ বলি যে গৃহস্থলী জিনিসপত্র, ফার্নিচার, ইলেকট্রনিক আইটেমস যা বিয়ের সময় কেনা হয়েছিল, যৌথ নাম দেওয়া অলংকার বা উপহার, মানে অনেক সময় হয় না যে হাজব্যান্ড ওয়াইফের নামেই আমরা গিফটের বিল করে থাকি, তো সেইগুলো হাজব্যান্ড ওয়াইফেরই থাকবে। গাড়ি, বাড়ি, ফ্ল্যাট যদি প্রমাণ হয় যে তা বিয়ের সময় যৌথভাবে দেওয়া বা কেনা হয়েছিল, এগুলো আদালত জাস্ট অ্যান্ড প্রপার, ন্যায্য অ্যান্ড উপযুক্ত মনে করলে ডিক্রির মধ্যে ভাগ ও বটন করে দিতে পারে, ঠিক। নেক্সট হচ্ছে সেকশন 28, appeals from decrees and orders. All decrees made by the court in any proceedings under this act shall, subject to the provisions of subsection 3, be appealable as decrees of the court made in the exercise of its original civil jurisdictions, and very such appeal shall lie to the court to which appeals ordinarily lie from the decisions of the court given in the exercise of its original jurisdictions. Section 28, appeals from decrees and orders, হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 বেয়ার অ্যাক্টের সামারিতে কি বলছে যে এই আইনের অধীনে দেওয়া সব ডিক্রি, যেমন ডিভোর্স ডিক্রি, নালিটি ডিক্রি ইত্যাদি, এগুলোকে অরিজিনাল সিভিল কোর্ট ডিক্রির মতো অ্যাপিল করা যাবে। অর্থাৎ যেই আদালত থেকে অর্ডিনারিলি সিভিল অ্যাপিল যায় সেখানেই যাবে। দুয়ে বলছে অর্ডার্স মেড বাই দ্য কোর্ট ইন এনি প্রসিডিং আন্ডার দিস অ্যাক্ট আন্ডার সেকশন 25 or section 26 shall, subject to the provisions of subsection 3, be appealable if they are not interim orders, and very such appeal shall lie to the court to
which appeals ordinarily lie from the decisions of the court given in exercise of its original civil jurisdictions. কোর্ট কর্তৃক সেকশনস 25 পার্মানেন্ট অ্যালিমনি অ্যান্ড মেনটেনেন্স বা সেকশন 26 কাস্টাডি অফ চিলড্রেনের অধীনে দেওয়া অর্ডার্স অ্যাপিলেবল হবে যদি এগুলো ইন্ট্রিম অর্ডার না হয়। তিনে বলছে দেয়ার শ্যাল বি নো অ্যাপিল আন্ডার দিস সেকশনস অন দ্য সাবজেক্ট অফ কস্ট অনলি, শুধু কস্ট খরচ নিয়ে যদি অর্ডার হয় তার বিরুদ্ধে অ্যাপিল করা যাবে না। এভরি অ্যাপিল আন্ডার দিস সেকশনস শ্যাল বি প্রেফার্ড উইদিন আ 3 পিরিয়ড অফ 90 days ফ্রম দ্য ডেট অফ দ্য ডিক্রি অর অর্ডার। অ্যাপিল করার সময়সীমা হলো 90 দিন ফ্রম দ্য ডেট অফ দ্য ডিক্রি অর অর্ডার। সহজ ব্যাখ্যা বলি, আদালত থেকে যখন বিবাহ বিচ্ছেদ আলাদা থাকা ডিক্রি নালিটি ডিক্রি দেওয়া হয় তার বিরুদ্ধে অ্যাপিল করা যাবে যদি আদালত মেনটেনেন্স ধারা 25 এবং চাইল্ড কাস্টাডি ধারা 26 নিয়ে ফাইনাল অর্ডার দেয়, তারপরেও অ্যাপিল করা যাবে। কিন্তু অর্ডার কেবল খরচ কস্ট নিয়ে হয় তার অ্যাপিল নেই। ওকে, অ্যাপিল অবশ্যই 90 দিনের মধ্যে করতে হবে। খরচ কস্ট নিয়ে অ্যাপিল নেই মানে তুমি ধরো লোয়ার কোর্ট থেকে একটা অর্ডার পেয়ে গেছো যে মেনটেনেন্স তোমাকে দিতে হবে 15,000 টাকা প্রতি মাসে তোমার ওয়াইফকে। এবার তুমি চলে গেলে হাইকোর্টে বা সিভিল কোর্টে, তুমি বলছো যে না এটা হবে না, আমি দিতে পারবো না, এটাকে কমাও কিছু বি করে। সেই ক্ষেত্রে কোর্ট কিন্তু তোমাকে এন্টারটেন করবে না, যেটা লোয়ার কোর্ট ডিসিশন দিয়েছে সেটাই হবে। উদাহরণ, যদি ফ্যামিলি কোর্ট ডিভোর্স ডিক্রি দেয়, অ্যাগ্রিভড পার্টি 90 দিনের মধ্যে হাইকোর্টে অ্যাপিল করতে পারে। যদি আদালত স্ত্রীকে 15,000 পার্মানেন্ট অ্যালিমনি পার মান্থ দেয় তাহলে সেকশন 25 স্বামী চাইলে অ্যাপিল করতে পারে যদি এটা ইন্ট্রিম না হয়। যদি আদালত শুধু বলে পিটিশনার শ্যাল পে লিটিগেশন কস্ট 10,000, তার বিরুদ্ধে অ্যাপিল করা যাবে না। সেকশন 28A এনফোর্সমেন্ট অফ ডিক্রি অ্যান্ড অর্ডার্স। অল ডিক্রি অ্যান্ড অর্ডার্স মেড বাই দ্য কোর্ট ইন এনি proceedings under this act shall be enforced in the like manner as the decrees and orders of the court made in the exercise of its original civil jurisdictions for the time being enforced. এই ধারায় বলা হয়েছে হিন্দু ম্যারেজ অ্যাক্টের অধীনে যেসব ডিক্রি বা আদেশ আদালত দেয় এগুলো অর্ডিনারি সিভিল কোর্ট ডিক্রি বা অর্ডারের মতোই কার্যকর হবে, মানে এনফোর্স করা হবে। মানে ফ্যামিলি কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে যদি ডিভোর্স ডিক্রি, অ্যালিমনি অর্ডার, চাইল্ড কাস্টাডি অর্ডার ইত্যাদি দেওয়া হয় তবে এগুলো কার্যকর হবে কোড অফ সিভিল প্রসিডিওর সিপিসির এক্সিকিউশন প্রসেস দিয়ে। তাহলে উদাহরণ কি বলছে, মেনটেনেন্স অর্ডার সেকশন 25-24। যদি আদালতের স্বামীকে অর্ডার দেয় যে স্ত্রীকে তোমাকে প্রতি মাসে 20,000 টাকা দেওয়া হবে, মানে নির্দেশ হয় দিতে হবে, যদি নির্দেশ দেয় তাহলে স্ত্রী এক্সিকিউশন কেস করতে পারে সিপিসি অনুযায়ী যদি স্বামী টাকা না দেয়। ঠিক। দুয়ে বলছে কাস্টাডি অর্ডার সেকশন 26। যদি আদালতের সন্তানের কাস্টাডি মায়ের হাতে তুলে দেয়, অর্ডার না মানলে এক্সিকিউশন প্রসিডিংসের মাধ্যমে এনফোর্স হবে। আর যদি ডিভোর্স ডিক্রি হয়ে গেল সেটা সিভিল ডিক্রির মতোই ফাইনালিটি পায় এবং অ্যাপিল পিরিয়ড শেষে এনফোর্স হয়। তাহলে সংক্ষেপে বলি, সেকশন 28A নিশ্চিত করে যে হিন্দু ম্যারেজ অ্যাক্টের অধীনে দেওয়া আদালতের সব ডিক্রি ও আদেশের সেম লিগাল ফোর্স আছে যেমনটা সিভিল কোর্ট ডিক্রি বা অর্ডারের থাকে। ঠিক, মানে একই ওর ভ্যালু রয়েছে। নেক্সট আমাদের আর বাকি থাকছে ছোট্ট দুটো সেকশন চ্যাপ্টার 6-এর আন্ডারে 29 and 30, যেটা হচ্ছে সেভিংস অ্যান্ড রিপিলস। এবার এটা এর মধ্যেই আমি পড়িয়ে দিচ্ছি কারণ এটা মাত্র এক পাতার নোট, তো আলাদা করে ভিডিও বানানোর কোনো মানে হয় না। সেকশন 29-এ বলছে সেভিংস। আ ম্যারেজ solemnized between Hindus before the commencement of this act which is otherwise valid shall not be deemed to be invalid or ever to have been invalid by reason only of the fact that the parties thereto belonged to the same gotra or pravara or belonged to different religions, caste or subdivisions of the same caste. Marriage to solemnized before commencement of this act। এই আইনের আগে যেসব হিন্দু বিয়ে হয়েছে, এই অ্যাক্ট এসেছে তোমার 1955, তো এর আগে যেসব বিয়েগুলো হয়েছে সেগুলো কেবল এই কারণে অবৈধ হবে না যে স্বামী স্ত্রী একই
একই গোত্র বা প্রবারা এর ছিলেন, অথবা বা তারা ভিন্ন ধর্ম, ভিন্ন জাত বা একই জাতের ভিন্ন সাবডিভিশন থেকে ছিলেন। মানে গোত্র, জাত, ধর্মের পার্থক্য বিয়ের বৈধতাকে প্রভাবিত করবে না। মানে কি বলছো মোট কথা, ধরো এই অ্যাক্ট তো এসেছে 1955-এ, এবার তার আগে পর্যন্ত হিন্দুদের মধ্যে যাই বিয়ে হয়ে থাকুক না কেন, এই অ্যাক্ট কিন্তু সেই আগের বিয়েগুলোকে বাতিল করছে না। দিয়ে বলছে নাথিং কন্টেইনড ইন দিস অ্যাক্ট শ্যাল বি ডিমড টু এফেক্ট এনি রাইট রেকগনাইজড বাই কাস্টম অর কনফার্ড বাই এনি স্পেশাল enactment to obtain the dissolutions of a Hindu marriage whether solemnized before or after the commencement of this act। যদি কোনো কাস্টম, প্রচলিত রীতি বা বিশেষ আইন, স্পেশাল এনাক্টমেন্টে হিন্দু বিয়ে ভাঙার অধিকার দেওয়া থাকে, তবে এই আইন সেটা বাতিল করবে না। যেমন কিছু অঞ্চলে কাস্টমারি ডিভোর্সের প্রথা স্বীকৃত ছিল, তো সেটা চলবে। তিনি বলছেন নাথিং কন্টেইনড ইন দিস অ্যাক্ট শ্যাল এফেক্ট এনি প্রসিডিংস আন্ডার এনি ল for the time being in force for declaring any marriage to be null and void, or for annulling or dissolving any marriage, or for judicial separations pending at the commencement of this act, and any such proceedings may be contained and determined as if this act had not been passed। এই আইন চালু হওয়ার আগে যদি কারোর নালিটি, ডিভোর্স, অ্যানালমেন্ট বা জুডিশিয়াল সেপারেশন নিয়ে মামলা চলছিল, তবে সেই মামলা আগের মতনই চলবে, মানে পেন্ডিং কেস আনএফেক্টেড থাকবে। 4 বলছে নাথিং কন্টেন্ট ইন দিস অ্যাক্ট শ্যাল বি ডিমড টু এফেক্ট প্রভিশনস কন্টেন্ট ইন দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 with respect to marriages between Hindus solemnized under the act whether before or after the commencement of this act। এই আইনে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 এর অধীনে সলেমনাইজড হওয়া বিয়েকে কোনোভাবেই প্রভাবিত করবে না। হিন্দুরা যদি স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করে থাকে, হিন্দু ম্যারেজ অ্যাক্টে নয়, তবে সেই ম্যারেজ কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনেও বৈধ হবে। সংক্ষেপে সেকশন 29 এর মূল কথা হচ্ছে যে এই আইন চালু হওয়ার আগে হওয়া বিয়েগুলো বৈধ। কাস্টমারির রীতিতে ডিভোর্স, ম্যারেজ ডিসলিউশনস হলে সেটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট দ্বারা কাটা যাবে না। পুরনো পেন্ডিং মামলা আগের মতন চলবে। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের বিয়েগুলো এই আইনে প্রভাবিত হবে না। এবার বলছে সেকশন 30 রিপিলস। এই সেকশন কিন্তু এখন আর নেই, আগে ছিল, কিন্তু এটা অ্যামেন্ড করে দেওয়া হয়েছে। অ্যামেন্ড হয়েছে তোমার 1960-তে, ঠিক আছে। তো সেকশন 30 মূলত বাতিল করা হয়েছে। এটিকে রিপেন্ডিং অ্যান্ড অ্যামেন্ডিং অ্যাক্ট 1960 সেকশন 2 অ্যান্ড ফার্স্ট শিডিউল দ্বারা বাতিল করা হয়। আর এটা কার্যকর হয় মানে নতুন করে যখন আবার, আগে তো 1 থেকে 30 সেকশন পর্যন্ত ছিল, আবার যখন 1 থেকে 29 সেকশন করে দেওয়া হয়েছিল, তো এটা কার্যকর হয়েছিল তোমার 26 ডিসেম্বর 1960 থেকে। তাহলে অর্থ কি, শুরুতে হিন্দু ম্যারেজ অ্যাক্টের 1955-এর রিপিল সম্পর্কিত একটি প্রভিশন ছিল, মানে পুরনো কোনো আইন বাতিল করা হবে এই আইনের মাধ্যমে, ঠিক আছে। কিন্তু 1960 সালের সংশোধন আইনে রিপিলিং অ্যান্ড অ্যামেন্ডিং অ্যাক্ট এই অংশকে অপ্রয়োজনীয় মনে করে পুরো সেকশন 30 তুলে দেওয়া হয়। তাই বর্তমান হিন্দু ম্যারেজ অ্যাক্টের 1955-এ সেকশন 30 আর নেই। আচ্ছা, এটা কেন ছিল? কারণ হচ্ছে যে আগে এই সেকশনের মানে ছিল যে আগের যে পুরনো রুলগুলো ছিল সেইগুলোকে অমান্য করে দেওয়া হবে, ঠিক। কিন্তু পরে দেখা যাচ্ছে যে হিন্দুদের আগের যে রীতিনীতি, কাস্টম ছিল, তো সেইগুলোও তো এক ধরনের ল ছিল, কারণ অনেক পূর্বপুরুষরা সেইগুলো মেনে এসে চলেছে। তো সেইগুলোকে যদি অমান্য করে দেওয়া হয়, তার মানে হিস্ট্রিকেই আমরা পুরো অমান্য করে দিচ্ছি। তাই এই সেকশনটাকে অপ্রয়োজনীয় মনে করে এই সেকশনটাকেই রিপিল করে দেওয়া হয়েছে, অ্যামেন্ড করে দেওয়া হয়েছে, যাতে হিন্দু ধর্মে এটা থাকুক যে 1 থেকে 29 সেকশন অবধি যা আছে সেটা আছে, আর যেগুলো আগে ছিল সেগুলোও সেই টাইমের জন্য কার্যকর ছিল, সেগুলো এখনের টাইমে বাতিল করা হবে না, আর এখনকারেরই নিয়ম অনুযায়ী হিন্দু ধর্মের লগুলো চলবে। তো এর ফলে সেকশন 1 থেকে 29 পর্যন্ত এখন হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 কার্যকর হয়েছে, মানে অ্যাক্টের অপারেটিভ প্রভিশন সেকশন 29 পর্যন্ত সীমাবদ্ধ।